আমরা আজকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছিল এবং এই রিট পিটিশনে আমাদের অতি সম্প্রতি জাতীয় সংসদে পাশকৃত সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ আইন 2026 এটাকে চ্যালেঞ্জ করে মূলত রিট পিটিশনটি দায়ের করা হয়েছে এবং বলা হয়েছে যে এই আইনের যে বিধান কেন সংবিধানের বহির্ভূত বলে ঘোষণা করা হবে না, ইংরেজিতে আল্ট্রাভায়ার্স অফ দ্য কনস্টিটিউশন। সুতরাং এই যে রহিতকরণ আইন সেটা কেন সংবিধান বহির্ভূত বলে ঘোষণা করা হবে না মর্মে একটা রুল চাওয়া হয়েছে এবং ওনার একটা অন্তর্বর্তীকালীন আদেশ চেয়েছিলেন যে সুপ্রিম কোর্ট সচিবালয় যেটি গঠিত হয়েছিল একটা অধ্যাদেশের মাধ্যমে, সেটা 11ই ডিসেম্বর 2025 থেকে শুরু হয়েছিল, সেটা ব্যাপারের জন্য একটা স্থিতাবস্থা বজায় থাকে, মেইনটেনিং স্ট্যাটাস কো, সেটা ওনারা চেয়েছিল। তো হাইকোর্টের যে বেঞ্চে ওনারা এই মামলাটি দায়ের করেছিলেন, সেই বেঞ্চের সিনিয়র বিচারপতি তিনিই কিন্তু মূলত পূর্বের রায়টি দিয়েছিলেন। আপনারা জানেন যে আমাদের সংবিধানের 116 অনুচ্ছেদ সেটাকে চ্যালেঞ্জ করে একটা রিট পিটিশন দায়ের হয়েছিল। সেই রিট পিটিশন দায়েরের ফলশ্রুতিতে আলটিমেটলি 72 সালের যে সংবিধানে যেভাবে বিধান ছিল সেই বিধানটা কিন্তু আলটিমেটলি ফিরে এসেছে বলে ওই রায়বাদে বলা আছে। কিন্তু রায়ের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে, এই রায় যখন দেওয়া হয়েছিল, যিনি অথর জাজ ছিলেন, অর্থাৎ যে রায়টি সিনিয়র বিচারপতি যিনি ছিলেন, আজকের মামলাটিও একই বিচারপতির আদালতে ওনারা মুভ করার চেষ্টা করেছেন। কিন্তু মূল যে রায়, যেটা ইতিপূর্বেকার যে রায়ের ভিত্তিতে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছিল, সেখানে কিন্তু সেই রায়টি কিন্তু চূড়ান্ত নিষ্পত্তিকৃত রায় নয়। এই কারণে নয় যে তখন মাননীয় বিচারপতিগণ মামলা রায় দিয়েছেন ঠিকই, কিন্তু আমাদের সংবিধানের 103 অনুচ্ছেদ অনুযায়ী একটা সার্টিফিকেট দিয়েছেন। সার্টিফিকেট দেওয়ার অর্থ হচ্ছে যে সেটা সরাসরি আপিল বিভাগে আপিল হিসেবে চূড়ান্ত নিষ্পত্তি হবে এবং এই চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমাদের পক্ষ থেকে বক্তব্য, আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে বক্তব্য রেখেছি, যে বলেছি যে যেহেতু ম্যাটারটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এবং আপিলের দায়েরের প্রক্রিয়া আমাদের এই অফিসের পক্ষ থেকে প্রক্রিয়াধীন রয়েছে, সুতরাং ওটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই মামলাটা শুনানি করা উচিত হবে কিনা। তবে আদালত নিজেও এক্ষেত্রে উল্লেখ করেছেন যে তিনি যেহেতু এই মামলার পূর্বের রায় প্রদানকারী বিচারপতি, যদিও বেঞ্চের এখন আরেকজন বিচারপতি পরিবর্তন হয়েছে, উনিও এই ব্যাপারে একটা কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন। তো আসলে আমাদের পক্ষ থেকে আমি আদালতকে যে কথা বলেছি যে নতুন ডেমোক্রেটিক গভর্নমেন্টের যাত্রা শুরু হয়েছে এবং কিছু কিছু আশঙ্কার কথা পিটিশনারের পক্ষ থেকে বলা হচ্ছিল। সেক্ষেত্রে আমি বলেছি যে আমরা কেন সব কিছুতে নেতিবাচকভাবে দৃষ্টিভঙ্গি দেখছি, কারণ যে রহিতকরণ আইনের মধ্যে বলা আছে আরও অধিকতর যাচাই বাছাই করা হতে হবে। এই অধিকতর যাচাই বাছাই অর্থ তো এটাও হতে পারে যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত তারা দেখতে পারে। এবং আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যত দ্রুত সম্ভব আমরা পূর্বের রায়টির বিরুদ্ধে আমরা আমাদের আপিল দায়ের করব। এখানে আমাদের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মিস্টার আসাদুর রৌফ, ব্যারিস্টার অনিকার হক, আমাদের ওই কোর্টের সংশ্লিষ্ট ডিএজি জনাব জিয়াউর রহমান খান, আমাদের ব্যারিস্টার মেহেদি হাসান যারা ছিলেন, তারা সবাই, আমরা সবাই, তো আদালত আমাদের এই বক্তব্যটাকে গ্রহণ করার এক পর্যায়ে এই মামলার বাদীপক্ষের আইনজীবী তিনি বললেন যে আমরা একটু অপেক্ষা করি, আমাদের মামলাটা এই আদালতে থাকুক। যদিও আদালত প্রথম দিকেই আসলে মামলাটি লিস্টে রাখার ব্যাপারে অত বেশি আগ্রহী ছিলেন না, বাট আমাকে যখন জিজ্ঞাসা করেছে আমি বললাম যে আপনারা কোন মামলা লিস্টে রাখবেন কি রাখবেন না সেটা এক্সক্লুসিভলি আপনাদের ব্যাপার, কোর্টের জুডিশিয়ারি ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। আদালত বললেন যে মামলাটা আমাদের লিস্টে থাকবে এবং তারা আপিল বিভাগে আলটিমেটলি যে আমরা যে আপিল দায়ের করব সেই আপিলের নিষ্পত্তির মাধ্যমে আলটিমেটলি বিষয়টি সুরা হবে। আরেকটি কথা আমি আদালতকে বলেছি যে দেখেন, এই রায়টি ঘোষিত হয়েছে, প্রকাশিত হয়েছে আলটিমেটলি 7ই এপ্রিল। তো আজকে যখন আপনাদের সঙ্গে যখন কথা বলছি তখন আমাদের তারিখ হচ্ছে আজকে 20শে এপ্রিল, তার মানে 13 দিন সময় আমাদের মামলার প্রায় প্রস্তুতি আমাদের আপিল দায়েরের ক্ষেত্রে। আর এই রায়টি যখন ইনিশিয়ালি হয়েছিল তারপরে কিন্তু এই সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশটি জারি হয়েছিল এবং সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্টে কোনো অধ্যাদেশ হলে কিভাবে সেটা ডিল হবে সেটাও কিন্তু সংবিধানের বিষয়টা আমি আদালতের সামনে উপস্থাপন করেছি। আদালত বাদীপক্ষের আইনজীবী তার বক্তব্য শুনেছেন, আমার বক্তব্য শুনেছেন, উপস্থিত ব্যারিস্টার অনিকার হক তিনিও সেখানে বক্তব্য রেখেছেন। এখন আদালতের কাছে মামলাটি তাদের কার্যতালিকায় অন্তর্ভুক্ত থাকবে
এবং আমরা আমাদের প্রক্রিয়া আমাদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিলের যে প্রক্রিয়া সেটা আমরা যত দ্রুত সম্ভব আমরা এটা সম্পন্ন করব। এটা আমরা বলেছি যত দ্রুত সম্ভব, কারণ আমরা আপনি খেয়াল করে দেখবেন আপিলের রায়টি কিন্তু আমরা পেয়েছি গত 9 এপ্রিল। 9 এপ্রিল আজকে আমরা যখন কথা বলছি তখন আমাদের তারিখ হচ্ছে 20 তারিখ, আমরা 11 দিন পর্যন্ত সময় পেয়েছি। আমরা মোটামুটি প্রস্তুতি করে ফেলেছি, কারণ এই রায়টি হওয়ার প্রকাশের সঙ্গে সঙ্গে আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস আমরা নিজেরা বসেছি, আমরা নিজেরা এগুলো নিয়ে গবেষণা করেছি। এই মামলার এই রায়ের মধ্যেকার পক্ষ বিপক্ষে কোন সমস্ত বিষয়গুলো আছে সেগুলো আমরা চিহ্নিত করেছি। আমাদের কতগুলো ডেডিকেটেড ডিএজি এজি যারা এর জন্য কাজ করেছে, ওই পূর্বের মামলার শুনানির সময় যে সমস্ত ডিএজি এজি যারা দায়িত্ব পালন করেছেন, ব্যারিস্টার মেহেদী হাসান দায়িত্ব পালন করেছেন, তিনিও কিছু ইনপুট দিয়েছেন। সব কিছু মিলে আমরা যতদূর সম্ভব আমরা আশা করছি যে এটা আমরা আপিলটা দায়ের করতে সক্ষম হব। দেখুন, আমি নিজে আদালতকে এই প্রসঙ্গটি উল্লেখ করেছি যে পার্লামেন্ট তার স্বতন্ত্র ক্ষমতা অধিকার বলে শুধুমাত্র এইটি কিন্তু একমাত্র আইন না যেটা রহিতকরণ বিল পাশ করেছে। আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়ায় আরও কয়েকটি অধ্যাদেশ পাশও যেমন হয়েছে, উপস্থাপিত বাতিলও হয়েছে, রহিত হয়েছে। তো এরকম একটা প্রক্রিয়ার মধ্যে যখন হয়েছে, তখন যদি কোনো কারণে একটা পার্টিকুলার অধ্যাদেশকে কিংবা রহিতকরণ আইনকে যদি আমরা চ্যালেঞ্জ করা হয়, তাহলে পার্লামেন্ট কর্তৃক এই ধরনের সাংবিধানিক এবং আইনি প্রক্রিয়া ব্যবহার করে যে সমস্ত সংশোধনী, রহিতকরণ কিংবা গ্রহণ যেটাই করা হোক প্রত্যেকটাই তো আদালতে চলে আসবে এবং আদালতের সেটা খুব বেশি কাম্য হবে না। আমি আদালতকে আরেকটি কথা বলেছি যে নতুন রাষ্ট্রের দীর্ঘদিন পরে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা যাত্রা শুরু করেছি, সুতরাং আমরা যেন কোনোভাবেই আমাদের কোনো কার্যক্রমের মাধ্যমে আমাদের নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগকে মুখোমুখি না করা হয়, সেটাও কিন্তু আমি আদালতের সামনে সুস্পষ্টভাবে উল্লেখ করেছি। না দেখুন, আমি তো গণমাধ্যম কর্মীদের তাদের স্বাধীন সংবাদ প্রকাশের ক্ষেত্রে আমি কোনো বাধা দেখি না, এবং আমি নিজে স্বাধীন সংবাদপত্র, সংবাদ মাধ্যম, গণমাধ্যমের তাদের নির্বিঘ্নে কাজ করবে পরিবেশে, এটা তো আমি সবসময় আপনাদের সবার সঙ্গে এই ব্যাপারে আমি একমত। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও।